আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো। ক্ষমা না চাইলে আওয়ামী লীগ কর্মকাণ্ড চালাতে পারবে না, অন্তর্বর্তী সরকারের স্পষ্ট অবস্থান। দলটির অনুশোচনাও নেই বলে মন্তব্য। ৩১ দফার বাস্তবায়ন করে জুলুম অত্যাচারের প্রতিশোধ নিতে তারেক রহমানের আহ্বান। আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার বার্তা। ৬ মাসেও জনজীবনের স্বস্তি ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার, বলছে সিপিডি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও ব্যর্থ মন্তব্য। আসন্ন বিজিবি বিএসএফ বৈঠকে ভারতের সাথে সম্পর্ক জোরদার ও আস্থা বাড়ানোয় গুরুত্ব দেবে বাংলাদেশ। কোনো বিষয়ে ছাড় না দেওয়ার ঘোষণা। এবং পিলখানা হত্যাকাণ্ডে অভিযুক্তদের জামিন নিয়ে শহীদদের স্বজন ও বেঁচে ফেরাদের প্রশ্ন। ২৫শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার দাবি। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। গণহত্যার জন্য যতদিন ক্ষমা না চাইবে এবং যতদিন নেতাদের বিচার না হবে ততদিন আওয়ামী লীগকে তাদের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। সরকারের এমন স্পষ্ট অবস্থানের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বলেছেন আওয়ামী লীগের কোনো অনুশোচনা পর্যন্ত নেই। মোস্তফা মল্লিকের রিপোর্ট। মঙ্গলবার রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করে দলটি। ফেব্রুয়ারি মাসে প্রচারপত্র বিলি, প্রতিবাদ মিছিল, সমাবেশ, বিক্ষোভ মিছিলের কর্মসূচি শুধু নয়, অবরোধ এবং সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান আওয়ামী লীগের অবরোধ এবং হরতাল কর্মসূচি ঘোষণায় সরকারের অবস্থান কি। আপনার আমার চোখের সামনে দিয়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করা হলো এবং অনেক কত শত ছেলে চোখের অন্ধ হয়ে গেছে, অনেকে সারা জীবনের জন্য ক্রিপল হয়ে গেছে। তারপরে এদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই, রিমোর্স নাই, রিগ্রেট নাই। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে, যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। প্রোটেস্ট কোনো ধরনের কোনো, বাংলাদেশের মানুষকে আগে তাদেরকে আগে বিচারের সম্মুখীন হতে হবে। আমাদের স্পষ্ট অবস্থান এখানে। আওয়ামী লীগের সব কর্মী ও নেতাই হত্যাকারী নয়। তৃণমূলের অনেক কর্মী আওয়ামী লীগেরই রাজনীতি করতে চান। এমন প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাই গণহত্যা নিয়ে অনুতপ্ত নয়। আওয়ামী লীগ তাদের পার্টি সম্পদ না হলে আওয়ামী লীগের কে এসে বলছে যে আমি হাসিনার লিডারশিপ মানি না, আমি একটা ক্লিন লিডারশিপ চাই? কে এসে অনুতপ্ত হচ্ছে? বরঞ্চ এদের অনেকে মিথ্যা কথা বলছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, শিগগিরই সাংবাদিকদের জন্য অ্যাক্রিডিটেশন কার্ডের নীতিমালা চূড়ান্ত হবে। অস্থায়ী বা স্থায়ী নয়, কার্ড হবে একটি এবং কার্ডের মেয়াদ হবে ৩ বছর। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনের প্রচেষ্টা, লুটপাট করা সম্পদের সন্ধান এবং ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই সহ বেশ কিছু বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতারা। ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরস এবং প্রেসিডেন্ট বিনাইফার নওরোজির নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে। একটি সংকটময় সময়ে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানান ফাউন্ডেশনের নেতারা। অধ্যাপক ইউনূস ফাউন্ডেশনকে শেখ হাসিনার আমলে পাচার হওয়া $234 বিলিয়ন কোথায় কোথায় আছে তা শনাক্তের জন্য আগেই অনুরোধ করেছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের গণমাধ্যম এখন অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ৩১ দফা বাস্তবায়ন করে সকল অন্যায় অত্যাচারের প্রতিশোধ নিতে হবে। খুলনা বিভাগের ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় নির্যাতিত সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকতে হবে, আর বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব বেশি। মুক্তিযুদ্ধের সময় একদল বর্ডার পার হয়ে গিয়েছিল, আরেক দল সরাসরি বিরোধিতা করেছে মন্তব্য করে তিনি বলেন, দেশের সব সংকটে বিএনপি মানুষের পাশে ছিল। রাহুল রায়ের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা নিয়ে চলছে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা। বুধবার খুলনা বিভাগের কর্মশালায় অংশ নেন যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলার নেতারা। অন্য কর্মশালাগুলোর মতোই লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রের কল্যাণে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকার কথা বলেন তিনি। পলাতক স্বৈরাচার চুরি, দুর্নীতি, লুটপাট করে সব সাফা করে দিয়ে গিয়েছে। যারাই দায়িত্ব পাক আগামী দিনে, সেই দলটির বা যারা দায়িত্ব পাবে তাদের অত্যন্ত কষ্ট হবে। কিন্তু এই কষ্ট আমরা তখনই হাসি মুখে এই কষ্টকে আমরা সহজ করে নিতে পারবো আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি। যেই দলগুলো, রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক আন্দোলনে আমরা একসাথে সংগ্রাম করেছি, অত্যাচার নির্যাতন সহ্য করেছি, জেল জরিমানা সহ্য করেছি, সেই সকল রাজনৈতিক দলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মুক্তিযুদ্ধে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কোন রাজনৈতিক দলের কে আমরা দেখেছি ৭১ সাল যদি আমরা বিবেচনা করি, আমরা দেখেছি তারা কিভাবে এদেশের মানুষকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে, যুদ্ধকে সঠিকভাবে সংগঠিত না করে বর্ডার ক্রস করে অন্য জায়গায় চলে গিয়েছে। যতদিন পৃথিবী থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, এই বাংলাদেশের সবচাইতে বড় অর্জন, বাংলাদেশের মানুষের সবচাইতে বড় অর্জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। আমরা কাউকে কাউকে দেখেছি সেই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করতে। দেশের সংকটকালীন মুহূর্তে বিএনপি এসে দাঁড়িয়েছে, দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রেখেছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, রাষ্ট্রের কল্যাণে কাজ করেই সকল নির্যাতনের জবাব দিতে হবে। প্রতিশোধ সেদিনই সফল হবে যেদিন বাংলাদেশের মাটিতে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই ৩১ দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের নিবন্ধনকৃত ঠিকানায় কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব পায়নি দুর্নীতি দমন কমিশন দুদক। সুধা সদন আবাসিক ভবনকে কিভাবে প্রাতিষ্ঠানিক নিবন্ধন করা হয়েছে সেটি খতিয়ে দেখবে সংস্থাটি। সূচনা ফাউন্ডেশনের প্রাতিষ্ঠানিক ঠিকানা অনুযায়ী দুপুরে ধানমন্ডির ৫ নম্বর রোডের ৫৪ নম্বর বাসায় অভিযান চালায় দুদকের ৪ সদস্যের একটি দল। সূচনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখতেই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে দুদক। বিকেলে ব্রিফিংয়ে সংস্থার উপপরিচালক আখতারুল ইসলাম জানান, সূচনা ফাউন্ডেশনকে কর মুক্তি দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখতে রাজস্ব বোর্ডের কাছে তথ্য চাইবে দুদক। এছাড়া অর্থ আত্মসাৎ সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, তার স্ত্রী, সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদিদ দারা, তার স্ত্রী সহ ৮ জনের বিরুদ্ধে। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে দুদক যে অনুসন্ধান পরিচালনা করছে অর্থ আত্মসাতের অভিযোগে, সূচনা ফাউন্ডেশনের নাম এসেছে সেখানে, কাগজে কলমে যেখানে ঠিকানা দেওয়া ছিল সুধা সদন ধানমন্ডিতে, সেখানে এনফোর্সমেন্টের টিম গিয়ে সূচনা ফাউন্ডেশনের কোনো অস্তিত্ব পাননি। গবেষণা সংস্থা সিপিডি বলেছে, দায়িত্ব নেয়ার প্রায় ৬ মাস পরও জনজীবনে স্বস্তি আনতে পারেনি অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার নেতৃত্বে স্বৈরাচারী সরকারের ভুল নীতিকে এই জন্য দায়ী করেছে তারা। সংবাদ সম্মেলনে সিপিডি বলেছে, সরকার জনপ্রিয় ও ভাবমূর্তি ভালো, তবে রাজনৈতিক ম্যান্ডেট নেই। অনিশ্চয়তা কাটাতে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। দ্রব্যমূল্য কমাতে সরকার কিছু পদক্ষেপ নিলেও তা ব্যর্থ হয়েছে বলে মনে করেন সংস্থার গবেষকরা। রিজভিনাজের রিপোর্ট। সংকটময় সময়ে প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ শিরোনামে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সংবাদ সম্মেলন।
তাদের মূল্যায়ন প্রায় ১.৫ দশকের অপশাসন, দুর্নীতি, লুটপাটের ফলে অন্তর্বর্তী সরকার ঠিকভাবে কাজ করতে পারছে না। এখনো পর্যন্ত জনগণের জীবনে কিংবা ব্যবসা বাণিজ্যের অঙ্গনে স্বস্তি আনার মতো কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে না। সিপিডি বলছে মূল্যস্ফীতি কমাতে কিছু উদ্যোগ থাকলেও সাফল্য নেই। চাঁদাবাজি, মজুতদারি, অযৌক্তিক মূল্য নির্ধারণের মতো অনিয়ম, এগুলো মোকাবেলা করা সম্ভব হয়নি সেখানে সরকার, তেমন যার কারণে সরকার বিভিন্ন পণ্যের দাম কমাতে পারছে না। বাণিজ্য এবং বিনিয়োগে এরকম হযবরল অবস্থা থেকে মুক্তির উপায় কি তাহলে নির্বাচিত সরকার? প্রশ্ন সিপিডির গবেষকদের কাছে। যখন আপনার জনগণের ম্যান্ডেট থাকে না তখন কিন্তু বেশি দিন কোনো সরকার থাকতে পারে না। তো সেই জন্যই তাই বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে। তো ওই ট্রানজিশন পিরিয়ডের সাথে অনিশ্চয়তা একটা ওতপ্রোতভাবে জড়িত। এই ধরনের অনিশ্চয়তার মধ্যে কোনো ধরনের বিনিয়োগ হয় না, সেজন্য নির্বাচন ছাড়া উপায় নেই। সিপিডি মনে করে আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে অন্যতম কারণ ছিল বেকারত্ব, আয় বৈষম্য ও সম্পদের বৈষম্য। বেক্সিমকো, কেয়া গ্রুপ সহ ৬০টিরও বেশি কারখানা বন্ধ হওয়ায় বেকারত্ব যেভাবে বাড়ছে তাকে অশনি সংকেত মনে করে গবেষণা সংস্থাটি। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। নয়াদিল্লিতে আসন্ন বিজিবি বিএসএফ বৈঠকে ভারতের সাথে সম্পর্ক জোরদার এবং আস্থা কিভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করবে বাংলাদেশ। সীমান্তে চলমান অস্থিরতা, ন্যায্য পানি বণ্টন ও সীমান্তে হত্যা বন্ধ সহ বিভিন্ন বিষয় উপস্থাপন করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, আলোচনার মাধ্যমে সব করা হবে, তবে কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে হবে বাংলাদেশ ভারত 55তম বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন। এবারের বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে কোন কোন বিষয় উপস্থাপন করা হবে তা ঠিক করতে সভায় বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার বন্ধ, অভিন্ন নদীর পানি চুক্তি অনুযায়ী বণ্টন করা ও সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানেন যে ভারতীয় নাগরিকরা বিএসএফ এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে ওইটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। বিএসএফ কর্তৃক এবং তাদের যে দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে কৃষিকাজ করার সময়, এটা যেভাবে হোক এটা যেন তারা না করে, এই জন্য তাকে বলা। বৈঠকে উঠে আসবে দুদেশের সীমান্ত নিয়ে অসম চুক্তিগুলো সংশোধনের বিষয়ও। 2010 সালে যে একটা চুক্তি হয়েছে, ওই চুক্তিটার ভিতরেই একটুখানি বড় ধরনের একটু সমস্যা দেখা দিচ্ছে। যেহেতু ওই চুক্তির ভিতরে আপনি এরকম একটা করছেন যে দহগ্রাম আঙ্গারপোতায় 0 লাইনের ফেন্স করতে পারবেন, ওই পরিবর্তে তারা বলছে যে 3 বিঘা করিডোরটা আমরা 24 ঘন্টা ইউজ করতে পারবো। বিজিবি মহাপরিচালক বলেন, কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না। আমাদের পক্ষ থেকে কোনো ছাড় নাই। যেগুলাতে আমরা মনে করেছি যে না, আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না। উই আর ভেরি ফার্ম। এবারের বৈঠকে বিজিবি ছাড়াও পররাষ্ট্র ও স্বরাষ্ট্র সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন বলে জানানো হয়েছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে অভিযুক্তরা কিভাবে জামিন পেলেন সেই প্রশ্ন তুলেছেন ওই ট্র্যাজেডিতে বেঁচে যাওয়া সেনা কর্মকর্তা ও শহীদ পরিবারের স্বজনরা। ওই ঘটনার মদতদাতা ও ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান তারা। একই সাথে এত বিপুল সংখ্যক সেনা কর্মকর্তাকে একদিনে হত্যার ঘটনা বিশ্বে বিরল উল্লেখ করে 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণারও দাবি জানিয়েছেন তারা। জান্নাতুল বাকিয়া, কেকার রিপোর্ট। পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের পরিবার ও বেঁচে ফেরা সেনা কর্মকর্তাদের রাজধানীতে যৌথ সংবাদ সম্মেলন। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সংগঠিত নির্মমতার কথা স্মরণ করেন তারা। প্রশ্ন তোলেন, আজ যাদের নিরপরাধ বলা হচ্ছে তা কতটা যৌক্তিক। এত বড় খুন, এত বড় হত্যা হওয়ার পরে ন্যারেটিভ চেঞ্জ করে ফেলবেন, সেটা আমরা বেঁচে থাকতে মেনে নেব না। ও ছেলেটাকে পেলে আগে হাত পা ভাঙবো, তারপরে মারবো, এগুলা কিন্তু বাংলায় বলেছিল, হিন্দিতে কিংবা উর্দুতে বলে নাই। 4000-এর বেশি সৈনিক ছিল তখন পিলখানায়। 4000-এর তো শাস্তি আমরা শুনিনি এখন পর্যন্ত। পিলখানা ট্র্যাজেডির বর্ণনা দিতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন ওই সময়ে নির্যাতিত বেঁচে ফেরা সেনা কর্মকর্তারা। কাদের বিচার করা হয়েছে? যাদের আপনারা বলছেন নির্দোষ টির্দোষ কি বলেছেন, আরে অনেক তো অপরাধ করেছে, তাদের
বিচারে আসেইনি। অনেকে আছে বুঝে না বুঝে সেদিনের খুনিদের পক্ষে নির্দোষ বয়ান দিচ্ছে, নির্দোষ আখ্যা দেওয়ার জন্য সবাই ব্যস্ত, যেটা আমাদেরকে অত্যন্ত ব্যথিত করে। সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবি দেওয়ার কথা তুলে ধরেন তারা। বিপথগামী সৈনিকদের নিরপরাধ দাবির আন্দোলনের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করছে এবং বিচারহীনতার সংস্কৃতি চালু করার অপচেষ্টা করছে বলে আমরা মনে করছি। স্বজনদের অভিযোগ, পিলখানা ট্র্যাজেডিতে জড়িতরা নিজেদের নির্দোষ প্রমাণের চেষ্টার মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করছে, বিচার ব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে তারা। জান্নাতুল বাকা কেকা, চ্যানেল আই, ঢাকা। পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, বেক্সিমকো সহ সুবিধা নিয়ে রাতারাতি বড় হওয়া প্রতিষ্ঠানগুলোতে মূলধন বলতে কিছুই নেই, শুধু ঋণ আর ঋণ, যা ব্যাংকগুলোকে দুর্বল করে ফেলেছে। অথচ গ্রামের উদ্যোক্তারা ঋণ পায় না বলেও ক্ষোভ প্রকাশ করেছেন উপদেষ্টা। পরাগ আজিমের রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চতুর্থ অর্থনৈতিক শুমারি 2024-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠান। জানানো হয়, গত এক দশকে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা 40,48,000 বেড়ে দাঁড়িয়েছে 1,18,77,000। এর মধ্যে প্রায় 70% গ্রামে ও প্রায় 30% শহরে। গত এক দশকে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 15.38%, যা 2001 থেকে 2013 সালের মধ্যে ছিল 100%-এর বেশি। এমন আরও নানা তথ্য উঠে এসেছে চতুর্থ অর্থনৈতিক শুমারির প্রাথমিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে, যাতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আমাদের যে ধারণা ছিল যে গ্রামের একটা পরিবার শুধু শস্য উৎপাদন করবে, তারা আস্তে আস্তে একই পরিবারের বিভিন্ন সদস্য বা একই সদস্য বিভিন্ন ধরনের বহুমুখী কাজ করছে। গ্রামের ছোট উদ্যোক্তারা ঋণ চেয়েও পায় না, আর শহরের সুবিধাভোগীরা অনেক ঋণ নিয়ে আর ফেরত দেয় না বলে অভিযোগ করেন উপদেষ্টা। আমাদের শহরের বড় বড় প্রতিষ্ঠান, ভুঁইফোড়, রাতারাতি ধনী হওয়া প্রতিষ্ঠান, অগণিত নতুন নতুন ব্যাংক, এগুলোর টাকা কোথায় চলে গেছে কেউ জানে না। কিছুই নাই, খালি প্রতিষ্ঠান, মূলধন ব্যাংকও কিছু নেই, শুধু লোন আর লোন। বেক্সিমকোর কথা আমি বিশ্বাস করে বলছি। গত এক দশকে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ কমেছে বলেও উঠে এসেছে শুমারিতে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনের তারিখ ঘোষণার আগে ইসলামী দলগুলোর মধ্যে কোনো জোট বা ঐক্য হচ্ছে না বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য বা জোট হলেও তা হবে শুধু এক ব্যালটের জোট। এটি কোনো রাজনৈতিক জোট নয় বলে জানান দলগুলোর নেতারা। তাফিমুল ইসলামের রিপোর্ট। 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই আলোচনায় আগামী জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলো কিভাবে অংশ নেবে সেই আলোচনা এখন রাজনৈতিক অঙ্গন থেকে তৃণমূল পর্যায়ে। এ নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনাও করছে দলগুলো। তবে এতদিন পরে এসেও ঐক্যের বিষয়ে বাহ্যিক অগ্রগতি নেই ইসলামী দলগুলোর মধ্যে। সেখানে অনেকগুলি দল একত্রিত হবে যারা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে ছিল, সময় নিতে হবে। এখানে সবচেয়ে যৌক্তিক ব্যাপার হলো আমরা আলোচনা করতেছি, আলোচনা বন্ধ হয়ে যায়। নির্বাচনে জোট মানে হচ্ছে নির্বাচন কেন্দ্রিক। হ্যাঁ, নির্বাচন এখনো জোট হচ্ছে না আমি মনে করি। নির্বাচন ঘোষণা করার পরে এরপরে ঠিক হবে যে আমরা কি, আমরা তো সাধারণ কথাই আছে, আমরা এক জায়গায় পার্টি দেওয়ার ব্যবস্থা করবো। নির্বাচন যখন ডিক্লেয়ার করা হবে তখন আমরা ভাববো আমাদের করণীয় কি। তার আগেও আমাদের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে এই সমস্ত বৈঠক এগুলো চলমান থাকে। ইসলামী দলগুলোর জোট যদিও তৈরি হয়, তবে তা কোনো রাজনৈতিক দল বা জোটের বিরুদ্ধে জোট বা ঐক্য হবে না বলে মনে করেন এই রাজনৈতিক নেতারা। পরের সাথে আবার ঐক্যটাকে আমরা কিন্তু আর আরেকটা প্রতিপক্ষ দাঁড়ানোর দরকার নেই। আমার তো কথা হচ্ছে ঐক্য আমরা করবো, ইসলামী করে ঐক্যটা এই মুহূর্তে আরেকটা গ্রুপের বিপক্ষে দাঁড়ানোর প্রয়োজন নেই। আমরা আরেকটু বুঝে শুনে ধীর গতিতে পা ফেলতে চাই, যেন আমরা হোঁচট না খাই। সেখানে রাজনৈতিক দর্শনে নিয়ে মতবাদ আছে, আর কিছু আছে ইসলামী দর্শন, আকীদাগত দর্শন। এই দুই জিনিস কিন্তু এক জিনিস না। ফ্যাসিবাদ বিরোধী সকল দল সব সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ থাকবে বলে জানান ইসলামী দলগুলো নেতারা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।
বায়ু দূষণ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেছেন, জ্বালানির মান উন্নয়ন ও রিফাইনারির সক্ষমতা বৃদ্ধি না করে দূষণ কমানো সম্ভব নয়। আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে বাংলাদেশ ক্লিন এয়ার প্রকল্প শীর্ষক পরামর্শ কর্মশালায় উপদেষ্টা আরও বলেন, বায়ু দূষণ কমানো একটি সময় সাপেক্ষ ব্যাপার যা অর্থনৈতিক সক্ষমতা, উন্নয়নের ধরন, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উপর নির্ভর করে। তাই দূষণ নিয়ন্ত্রণে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকা জরুরি। বায়ু দূষণ একদিনে কমবে না এটাও যেমন সত্য, কিন্তু একদিনে কমবে না এই কথাটা তো আমরা গত 10 বছর যাবৎ বলে আসতেছি। আগামী 10 বছর আর এই কথা আমরা বলবো না। আমরা এমন একটা কর্মপরিকল্পনা করব সকলকে সাথে নিয়ে, সরকারের সকল সংশ্লিষ্ট অধিদপ্তরকে সাথে নিয়ে, যাতে করে আমরা বলতে পারি যে আগামী 1 বছরে আমরা 5% কমাবো, তারপরে আমরা 10% কমাবো, এভাবে করে আস্তে আস্তে কমিয়ে এটাকে আমরা একটা সহনশীল মাত্রায় নিয়ে আসব। সেটা মোটেও অসম্ভব নয়। সংস্কৃতি সংক্রান্ত সব বিষয় একটি মন্ত্রণালয়ের অধীনে থাকা উচিত বলে মনে করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। চলচ্চিত্র উন্নয়ন সংক্রান্ত যত প্রস্তাবনা রয়েছে তা বাস্তবায়নে শিক্ষার্থীদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাতীয় চলচ্চিত্র সম্মেলনে এই কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা। সুলতানা হিমু রিপোর্ট। শুধু কি ক্রাইম থ্রিলার সিনেমা নির্মাণ করলেই চলবে? সিনেমা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোতে আমলাদের অংশগ্রহণ কতটুকু থাকবে? হল মালিকদের কাটপিস চলচ্চিত্র প্রদর্শনের জন্যই সিনেমা থেকে মুখ ফিরিয়েছে দর্শক। এমন অসংখ্য অভিযোগ উঠে আসলো জাতীয় চলচ্চিত্র সম্মেলনে। বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত 4 ঘণ্টার এই সম্মেলনে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সংস্কারে নানা প্রস্তাবনা তুলে ধরেন নির্মাতা, অভিনয়শিল্পী, হল মালিক ও শিক্ষার্থীরা। চলচ্চিত্রের জন্য আলাদা মন্ত্রণালয়ের দাবি জানান নির্মাতা ও ওটিটি প্ল্যাটফর্মের সংশ্লিষ্টরা। পরিচালকরা কিভাবে সিনেমা বানাবে, এই মুহূর্তে প্রযোজকরা কিভাবে সিনেমা বানাবে, ডিস্ট্রিবিউটররা কিভাবে ডিস্ট্রিবিউশন করবে, এক্সিবিটরদের সিনেমা হলগুলো কিভাবে বেঁচে থাকবে, এই জিনিসটাই অ্যাড্রেস হচ্ছে না। সাবজেক্ট অনেক আছে, শুধুমাত্র ক্রাইম থ্রিলার এগুলো সাবজেক্ট না। আমি এগুলোর এগেইনস্টে না, তবে একজন দর্শক হিসেবে আমি সব সাবজেক্টের উপরে সিনেমা দেখতে চাই। হল মালিকরা যারা আছেন কেউ কখনো হল মালিকদেরকে এই জিনিসটা পয়েন্ট আউট করে নাই যে আপনারা কেন কাটপিস ছবি চালাইবেন, যে আপনারা মিডল ক্লাসকে, আমাদের মা, চাচি, ফুপি যারা ফিল্ম দেখতে চাইতো আমাদেরকে বলে নিয়ে তাদেরকে হল থেকে বের করে দিয়েছেন। এই আয়োজনে যোগ দেন সংস্কৃতি উপদেষ্টা। দাবি দেওয়া দ্রুত বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে শিক্ষার্থীদের রাজপথে নামার পরামর্শ দেন তিনি। আমরা গভর্নমেন্ট আছি কিনা ভুলে যান, আপনারা রাস্তায় নামেন, আপনারা আমাদেরকে ঘেরাও করেন এবং আমাদের বাধ্য করেন যে প্রস্তাবগুলো আমরা সবাই জানি যে আমাদের করা উচিত, স্টার্টিং ফ্রম টিকেটিং, বক্স অফিস, শেয়ার মানি, হল মডার্নাইজেশন করার জন্য হলকে টাকা দেয়া, স্টেক হোল্ডার্সদেরকে নিয়ে দ্রুত ওয়ার্কশপে বসে কনসেপ্ট নোটটা তৈরি করবে যে এই সমাধানগুলো আমাদের প্রয়োজন। এভরিথিং হ্যাজ টু কাম আন্ডার ওয়ান আমব্রেলা। মন্ত্রণালয়ের কাজের গতি এবং ধরনেও পরিবর্তন জরুরি বলে মনে করেন সংস্কৃতি উপদেষ্টা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। শহর বাড়ছে, তৈরি হচ্ছে নতুন রাস্তাঘাট। পরিবর্তনের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উত্তরের ট্রানজিট শহর বগুড়া। এই পরিবর্তনের মাঝেও শহরের সবুজ অক্ষুণ্ণ রাখতে অনেকেই উদ্যোগ নিয়েছেন নিজের বাসভবনে সবুজের সমারোহ ঘটাতে। বগুড়ার জলেশ্বরী তলার জিসি পালিত শঙ্কর তেমনই এক উদ্যোক্তা। তার ছাদ কৃষি নিয়ে শাইখ সিরাজের রিপোর্ট। বগুড়া জেলখানা রোডে এই বাড়িটি অন্যরকম সৌন্দর্য ছড়াচ্ছে সবুজের আয়োজনে। তরুণ ব্যবসায়ী জিসি পালিত শঙ্কর ভবনটির উপরিভাগে 3 স্তরে সাজিয়েছেন ছাদ কৃষি কার্যক্রম। পরিকল্পিতভাবে এখানে ফসল বৈচিত্র্য ঘটানোয় শহর কেন্দ্রিক জীবনে উপভোগ করছেন ফসল উৎপাদনের সুখ। আমরা আসলে গ্রামের মানুষ, তো প্রকৃতি ভালো লাগে, গাছ ভালো লাগে, সবজি ভালো লাগে। তো 2018 সালে আমরা এই জায়গাটায় বিল্ডিং যখন শুরু করি, কাজ শুরু হয় মনে হয় 16-18তে কমপ্লিট হয়, তখন থেকে আমরা প্ল্যানিং করেছি যে 3 স্টেজের রুফ গার্ডেন করার জন্য। শুধু নিজেই ফসল উৎপাদন করছেন না, তিনি হয়ে উঠেছেন অনেকের অনুপ্রেরণার উৎস। 300-র মতো টব আছে, ওই তো
ফলদ বৃক্ষ আছে, ভেষজ আছে। আমার তো মনে হয় ছাদে যদি আমরা সবজিও চাষ করি ফলের পাশাপাশি অনেক সুবিধা। এই যেমন আমরা পুঁই শাক লাগাইছি, মিষ্টি কুমড়া আছে ওখানে, ফল সবজি সবই মোটামুটি ভালোই আর কি চলে। এখান থেকে সার্ভিস ভালোই দিচ্ছে। পরিবারের যা চাহিদা পরিবারে যায়। আমার অফিসে প্রায় 40 জন লোকের লাঞ্চ হয় ডেইলি। তবে আগ্রহীদেরকে টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারের ছাদ কৃষি ভিত্তিক নীতি পরিকল্পনার বাস্তবায়ন। সবাই এইভাবে যে ছাদ বাগান করে তাহলে তো অনেক সরবরাহ বেড়ে যায় বাজারে, নিজে বাজার থেকে কিনতে হয় না। অলরেডি তো বগুড়া পৌরসভা আমার জানা মতো বা ন্যাশনালি মনে একটা ঘোষণা আছে, ছাদ কৃষি থাকলে 10% রিবেট যায়। হ্যাঁ, 3 স্তর বিশিষ্ট ছোট্ট এই ছাদ কৃষিটিতে ফসল বৈচিত্র্য উল্লেখ করার মতো। শাক সবজি থেকে শুরু করে নানান জাতের ফল ফলাদি এখানে সন্নিবেশ ঘটানো হয়েছে এবং এই উদ্যোক্তা মনে করছেন যে ছাদ কৃষি সম্প্রসারণের জন্য সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে উন্নত জাতের চারা পাওয়া। আবারও ঘুরে ফিরে সেই অনলাইন এবং নার্সারির উপরে আস্থা পুরোপুরি রাখা যাচ্ছে না। বিষয়টির দিকে সবাই যত্নবান হবেন, এটাই তার প্রত্যাশা। বগুড়ার জলেশ্বরী তলা থেকে শাইখ সিরাজ, চ্যানেল। যাচ্ছি পরের সংবাদে। 31শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের জন্য প্রস্তুত টঙ্গীর ইজতেমা মাঠ। এরই মধ্যে মাঠে আসতে শুরু করেছেন মুসল্লিরা। মাওলানা জুবায়ের অনুসারী শুরায়ে নিজামীদের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ঘিরে নিরাপত্তায় পুলিশ ও আনসারের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি টহলে থাকবে। 31শে জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হলেও 30শে জানুয়ারি থেকে থেমে থেমে চলবে বয়ান। 2রা ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। ইজতেমা করবেন, এখন আগামীতে ওনারা কোথায় করবেন কি করবেন এগুলোর জন্য উই হ্যাভ অ্যাম্পল টাইম। আমার মনে হয় যে এখনই আমরা ওইসব উজর আপত্তি তুলে এই আপাতত দুই পক্ষ যে একমত হয়েছেন এটা আমরা একটু সুন্দর করে করি। উই হ্যাভ টাইম। আমার মনে হয় যে আমরা এগুলো করতে পারবো। জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। জুলাই বিপ্লবের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে আগামী জুনের মধ্যে গণপরিষদ নির্বাচন ও ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে বিপ্লবী সরকার গঠন সহ 11 দফা দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পরিষদের রাজনৈতিক প্রধান আনিসুর রহমান এই দাবি জানান। বলেন, দেশে দীর্ঘদিন নির্বাচিত সরকার না থাকলে বিদেশি শক্তি ও পতিত ফ্যাসিবাদ ষড়যন্ত্র করার সুযোগ পাবে। গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়া তড়িঘড়ি নির্বাচন দিলে অশুভ শক্তি পতিত ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে পারে। এই অবস্থায় গণপরিষদ নির্বাচনই একমাত্র বিকল্প বলে মনে করে জাতীয় বিপ্লবী পরিষদ। সংবাদ সম্মেলনে পরিষদের সাংগঠনিক প্রধান শফিউর রহমান, সদস্য সচিব হাসান আরিফ সহ নেতারা উপস্থিত ছিলেন। দেশে দীর্ঘদিন নির্বাচিত সরকার না থাকলে বিদেশি শক্তি ও পতিত ফ্যাসিবাদীরা নানান ষড়যন্ত্র করার সুযোগ পাবে। এমনকি বন্ধু দেশগুলো ও লবিস্টদের দৌরাত্ম্যের কারণে ভুল পদক্ষেপের খপ্পরে পড়তে পারে। আবার গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়া দ্রুত নির্বাচন দিলে বড় রাজনৈতিক দলের ভেতরকার অশুভ শক্তি সংস্কার দূরে থাক পতিত ফ্যাসিবাদকে পুনর্বাসন করে বসতে পারে। এই অবস্থায় গণপরিষদ নির্বাচন হলো একমাত্র বিকল্প, যার মাধ্যমে দ্রুত সময়ে দেশ একটি নির্বাচিত কর্তৃপক্ষ পাবে। রাজধানীর কুর্মিটোলায় সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের 2 দিনব্যাপী আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সমাপনী দিনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন খাঁ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ উইং কমান্ডার মোহাম্মদ মনিরুজ্জামান। এরপর বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়া শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বিভিন্ন অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয়। আয়োজনে ছিল শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ।
ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে। পুণ্যার্থীরা গঙ্গা স্নানের উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যা থেকে নদীর তীরে জড়ো হয়েছিলেন। বুধবার সূর্য ওঠার আগেই স্নান শেষ করার বাধ্যবাধকতা থাকায় গঙ্গার তীরে ভিড় লেগে যায়। সে সময় ভিড়ে পদদলনের ঘটনা ঘটে। ভারতীয় চান্দ্র পঞ্জিকা অনুসারে মঙ্গলবার ছিল মৌনী অমাবস্যা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই তিথিতে প্রয়াগরাজের গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলে স্নান করলে পুণ্য অর্জন হয়। এই কারণে মঙ্গলবার রাতে সনাতন ধর্মাবলম্বীরা গঙ্গার তীরে ভিড় করেন। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে ইস্পাহানি মির্জাপুর নিবেদিত ওয়েব সিরিজ চক্র। সত্য ঘটনা অবলম্বনে ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন পুনর্জন্ম খ্যাত নির্মাতা ভিকি জাহেদ। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিন সহ অনেকে। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে সিরিজটি উপভোগ করতে পারবেন দর্শক। কৃষি সংবাদ। মেহেরপুরে এবছর ব্যাপক হারে উচ্চ ফলনশীল জাতের সুখসাগর পেঁয়াজ চাষ হয়েছে। উৎপাদন ভালো হলেও উত্তোলনের ভরা মৌসুমে দেশে পেঁয়াজ আমদানি করায় লোকসান গুনছেন কৃষকরা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফা রিপোর্ট। মেহেরপুরের চাষিরা গত ২০ বছর ধরে উচ্চ ফলনশীল জাতের সুখসাগর পেঁয়াজ চাষ করে আসছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুরের তথ্য মতে জেলায় এবার পেঁয়াজের চাষ হয়েছে ৪,৫৪০ হেক্টর জমিতে, যার অধিকাংশই সুখসাগর পেঁয়াজ। উত্তোলনের ভরা মৌসুমে এর দাম কমে যাওয়ায় চিন্তিত কৃষক। ক্ষতি কাটাতে এখন সাথী ফসল হিসাবে কলার সাথে পেঁয়াজের চাষ করছেন তারা। কলার পেঁয়াজ একসাথে বুনি, দুটো ভাই সারে কলা চাষটা হয়, পেঁয়াজ দেওয়া হয়। যদি দাম ৮০০ কিংবা ৭০০ থাকে বেশ লাভবান হওয়া যায়। পেঁয়াজ উত্তোলনের ভরা মৌসুমে এলসির মাধ্যমে দেশে পেঁয়াজ আমদানি করায় চাষিদের প্রতি বছর লোকসান হয়। এজন্য এলসি বন্ধের দাবি জানান চাষিরা। এলসি পিআইজি বাংলাদেশের বিভিন্ন রকমের পিআইজি মোকাম জাম করে ফেলে, বাজার আমরা ফলন হয় দামে পাইনি। গতবারে এলসি আসার কারণে আমাদের পেঁয়াজটাই লস হয়েছিল। এই বিডটা অনুরোধ করছি যে এই বিডটার জন্য এলসি না আসে। কৃষি বিভাগ বলছে মিশ্র চাষ হিসাবে কলার সাথে বাড়ি ফোর সুখসাগর পেঁয়াজের চাষ করা হচ্ছে। মিশ্র চাষ হিসাবে আমাদের পেঁয়াজের আবাদটা বেড়েছে, তো আমরা আশা করছি আমাদের কৃষকরা এটাতে উদ্বুদ্ধ হবে এবং এটা অবভিয়াসলি একটি লাভজনক চাষ হিসাবে ইতিপূর্বে প্রমাণিত হয়েছে। পেঁয়াজ চাষের লোকসান হলেও কলা চাষে তা পুষিয়ে যাবে বলে আশা চাষিদের। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর কিশোরগঞ্জের নরসুন্দা নদী। তবে দখল আর দূষণের কবলে হুমকিতে পাখির এই অভয়ারণ্য। নরসুন্দাকে দখল দূষণ মুক্তের পাশাপাশি পাখি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপের তাগিদ পরিবেশবাদীদের। এসকে রাসেলের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রকৃতিতে শীতের আমেজের সঙ্গে নানা প্রজাতির পরিযায়ী পাখির আগমনে প্রাণবন্ত হয়ে ওঠে নরসুন্দা। তবে দখল আর দূষণে অভয়ারণ্যটি হারাতে বসেছে তার সৌন্দর্য। কচুরিপানার ভিড়ে পরিযায়ী পাখিদের অস্তিত্ব খুঁজে পাওয়াই দায়। অনুকূল পরিবেশ না পাওয়ায় কমছে পাখির সংখ্যাও। কচুরিপানাগুলো পরিষ্কার করে দেখ, তাহলে পাখিরা মুক্তভাবে আসতে পারবে, উঠতে পারবে। পাখি দেখা যাচ্ছে না কচুরিপানার জন্য। আগে আরো অনেক বেশি পাখিরা আসতো, কিন্তু এই অব্যবস্থাপনা তো যার দরুন আগের মতো পাখিরা আসে না। আমরা পাখি দেখতে আসছিলাম, কিন্তু কচুরিপানা ভরা, তার জন্য আমরা অনেকগুলো পাখি দেখতে পারতেছি না। আমাদের দাবি নরসুন্দা নদীটা পরিষ্কার করার জন্য। এমন পরিস্থিতিতে খাদ্য সংকটে বন্ধ হতে পারে পরিযায়ী পাখির আগমন। বিভিন্ন সংগঠনকে
এবং গুরুদয়াল সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগ সহ অন্যান্য বিভাগকে আহ্বান করব, আসুন আমরা একসাথে এই মুক্ত নদী নরসুন্দা নদীর এই পরিবেশটাকে একদম সুন্দর করে দেই ওদের জন্য, যাতে ওরা একটি সুন্দর পরিবেশ পায়। দখল ও দূষণমুক্ত করে নরসুন্দাকে পুনরায় পরিযায়ী পাখিদের অভয়াশ্রম হিসেবে গড়ে তুলতে তাগিদ দিয়েছেন পরিবেশবাদীরা। বড় পরিসরে এই এলাকাটা পরিষ্কার রাখা উচিত, এতে করে পাখিগুলো হাজার হাজার পাখি যে আসে তারা দলবদ্ধভাবে সেখানে সাঁতার কাটতে পারবে। যথাযথ পদক্ষেপের মাধ্যমে আবারও পাখির স্বর্গরাজ্যে পরিণত হবে নরসুন্দা, প্রত্যাশা সবার। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদে এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরো একটা বিরতি। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। পিএসসির আলোচিত ড্রাইভার আবেদ আলীর প্রশ্ন ফাঁস কাণ্ডে উত্তীর্ণ কারিগরি শিক্ষা বোর্ডের নবম ও দশম গ্রেডের ৩,১৭৩ জনের নিয়োগ ৪ সপ্তাহের জন্য বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ৩ সপ্তাহের মধ্যে তদন্ত করে হাইকোর্টে রিপোর্ট দাখিল এবং ৬ সপ্তাহের মধ্যে জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে নিয়োগ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। মাজহারুল হক মান্নার রিপোর্ট। গত বছরের ২৬ নভেম্বর বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইনস্ট্রাক্টর বা ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাক্টর দশম গ্রেড পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। যদিও ওই পরীক্ষায় পিএসসির গাড়ি চালক আবেদ আলী চক্রের বিরুদ্ধে প্রশ্ন বিক্রির অভিযোগ ওঠে। গ্রেপ্তারের পর আবেদ আলী স্বীকারও করেন। এমন অবস্থায় ৩,১৭৩ জনের নিয়োগ বাতিল চেয়ে বঞ্চিত ১৮ প্রার্থী রিট করেন। হাইকোর্ট নিয়োগ স্থগিত করে রুল জারি করেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে শুনানি হয় সর্বোচ্চ আদালতে। ৪ জন নিয়োগ পেয়েছেন যাদের ব্যাপারে আবেদ আলী 164-এ উল্লেখ করেছেন তাদের নাম এবং তাদের অ্যাকাউন্টে টাকা, এবং তাদের ৪ জনের একজন তার যে প্রাথমিক সনদ অর্থাৎ বিএসসির সার্টিফিকেট পর্যন্ত বাতিল করা হয়েছে, তাকেও নিয়োগ দেওয়া হয়েছে। এই ৪ জনের নাম যদি বলে থাকেন তাহলে এই ৪ জনকে তো বাদ দিতে হবেই, আর বাকি যে ৩,১৬৯ জন থাকলেন তারা কেন এই ৪ জনের জন্য সাফার করবেন, সেটা হচ্ছে আমাদের পয়েন্ট ছিল। দুপক্ষের বক্তব্য উপস্থাপন শেষে সিদ্ধান্ত জানান আপিল বিভাগ। আমাদের সুপ্রিম কোর্ট মাননীয় আদালত হাইকোর্ট ডিভিশনের যে 3 মাসের যে স্টেটা দিয়েছিলেন সেই স্টেটাকে স্টে করে দিয়েছেন 4 উইকসের জন্য, এবং 3 উইকসের মধ্যে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করতে বলেছেন। যদি পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে দেখা যায় যে তারা এই তথ্য প্রশ্নপত্র ফাঁসের সাথে কোনোভাবে জড়িত ছিলেন, তখন তাদেরকে যেন চাকরি থেকে বাদ দেওয়া হয়। কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজে বর্তমানে ১৫,৩৪২টি পদ খালি আছে। ওই পরীক্ষায় ৪৪টি ক্যাটাগরিতে ৩,১৭৩ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর সকাল থেকে ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার গভীর রাতে রেলের স্টাফরা কাজে যোগদানের সিদ্ধান্ত নেয় না জানার কারণে টিকিটধারী অনেক যাত্রী সকালের ট্রেন মিস করেছেন। ট্রেনগুলোতে যাত্রী সংখ্যা ছিল স্বাভাবিক সময়ের তুলনায় কম। চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসনে সিটি মেয়রের উদ্যোগে পশ্চিম বাকলিয়ায় কৃষি খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। বড় কবরস্থান এলাকায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সে সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডাক্তার মোহাম্মদ জিয়াউদ্দিন, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। যে আমরা গণসচেতনতা বৃদ্ধির জন্য জনগণ, এখানে আমাদের দলীয় নেতা কর্মীরা আছে, এখানে বিএনপি এবং অন্যান্য দলেরও কর্মীরা আছে, স্থানীয় জনগণও আছে। তো তাদেরকে আমি বলতে চাই যে এখানে শহরটা হচ্ছে আমাদের সবার শহর। এই শহরটাকে বাসযোগ্য করার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে।
সাতক্ষীরার আশাশুনিতে বুধহাটা ইউনিয়নে বিএনপির সম্মেলন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে 15 জন আহত হয়েছেন। এই ঘটনায় সম্মেলন স্থলে জারি করা হয় 144 ধারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন বলেন, বুধহাটা ইউনিয়ন বিএনপির কমিটি গঠনে ভোট গ্রহণের সময় প্রতিপক্ষ হামলা করে সম্মেলন পণ্ড করে দেয়। উপজেলা বিএনপির আরেক অংশের সদস্য সচিব জাকির হোসেন বাচ্চু জানান, সম্মেলনে ত্যাগী নেতাদের বাদ রেখে গোপনে আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের পছন্দের ব্যক্তি দিয়ে কমিটি করার চেষ্টা হচ্ছিল। সেটা প্রতিহত করতে গেলে তাদের উপর হামলা চালানো হয়। চট্টগ্রামের ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট মেজর জেনারেল খন্দকার মোহাম্মদ শাহিদুল এমরান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মোহাম্মদ নাসিরউদ্দিন মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মিলিটারি একাডেমি সেনা পরিবার কল্যাণ সমিতি ও চিলড্রেন ক্লাব ও লেডিস ক্লাবের সভানেত্রী নাজমুন নাহার। মিলিটারি একাডেমির ডেপুটি কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ফজলে গাউস সহ অন্যরা। সামরিক জীবনের দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি সততা ও নিষ্ঠা, ধৈর্য, পরিশ্রম, অধ্যবসায়, মানুষের সাথে ভালো ব্যবহার এবং মহান রাব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস, এই গুণগুলোর সমন্বয় ঘটাতে পারলে যে কোনো কাজে সফলতা অর্জন করা সম্ভব। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। ক্ষমা না চাইলে আওয়ামী লীগ কর্মকাণ্ড চালাতে পারবে না, অন্তর্বর্তী সরকারের স্পষ্ট অবস্থান। দলটির অনুশোচনাও নেই বলে মন্তব্য। 31 দফার বাস্তবায়ন করে জুলুম অত্যাচারের প্রতিশোধ নিতে তারেক রহমানের আহ্বান। আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার বার্তা। 6 মাসেও জনজীবনের স্বস্তি ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার, বলছে সিপিডি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও ব্যর্থ মন্তব্য। আসন্ন বিজিবি বিএসএফ বৈঠকে ভারতের সাথে সম্পর্ক জোরদার ও আস্থা বাড়ানোয় গুরুত্ব দেবে বাংলাদেশ। কোনো বিষয়ে ছাড় না দেওয়ার ঘোষণা। এবং পিলখানা হত্যাকাণ্ডে অভিযুক্তদের জামিন নিয়ে শহীদদের স্বজন ও বেঁচে ফেরাদের প্রশ্ন। 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার দাবি। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।